ভারতীয় উপমহাদেশের ইতিহাসে রাজা পৃথ্বীরাজ চৌহান এক অনন্য নাম। তিনি শেষ রাজপুত রাজা যিনি দিল্লি শাসন করেছিলেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে তার পরাজয়ের মাধ্যমে দিল্লিতে মুসলিম শাসন শুরু হয়। বিজয়ী বীর মোহাম্মদ ঘুরি দিল্লিতে সালতানাত প্রতিষ্ঠা করেন, আর পরাজিত বীর যোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহানের মৃত্যু হয়। কিন্তু স্বাধীন চেতা রাজপুত রাজা বীর যোদ্ধা করুণ মৃত্যু এসব ছাপিয়েও পৃথ্বীরাজের রয়েছে আরেকটি পরিচয়, আর সেই পরিচয়টি ইতিহাসের পাতায় নয়, কাব্যকথায় পাওয়া যায়। সেই পৃথ্বীরাজ কোনো যোদ্ধা নন কোনো রাজা মহারাজা। তিনি শুধুই একজন প্রেমিক, যার প্রেম কাহিনী আজও লোককথার অংশ হয়ে মানুষের মুখে মুখে ফেরে ভারতবর্ষের বহু অঞ্চলে। প্রেমিক পৃথ্বীরাজ চৌহানের পরিচয় মেলে মূলত তারই সভাকবি চাঁদ বরদাই রচিত পৃথ্বীরাজ রাস নামক কাব্যে। পৃথ্বীরাজের প্রেম কাহিনী খুবই রোমাঞ্চকর। কি নেই এই প্রেম কাহিনীতে? অজানা অদেখা মানব মানবীর প্রেম, তারপর দূত মারফত দেখা। দ্বাদশ শতাব্দীর চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহান। চৌহান বংশের এই রাজপুত রাজা ছিলেন দিল্লি এবং আজমিরের শাসক। বীর যোদ্ধা হিসেবে বেশ সুনাম ছিল রাজা পৃথ্বীরাজের। কনৌজের রাজা জয়চাঁদের কন্যা সংযুক্তা রূপকথার রাজকন্যাদের মতোই তার রূপ সৌষ্ঠবের খ্যাতি ছড়িয়ে পড়েছিল আশেপাশের বিভিন্ন রাজ্যে। কবি চাঁদ বরদাইয়ের বর্ণনা অনুযায়ী দিল্লি ও আজমিরের রাজা পৃথ্বীরাজ চৌহানের তলওয়ার চালনা এবং তীরান্দাজের সুনাম ছিল ভারতবর্ষ জুড়ে। কনৌজের রাজা জয়চাঁদ পৃথ্বীরাজ চৌহানের প্রশংসা একদম সহ্য করতে পারতেন না। যেন তেন প্রকারে পৃথ্বীরাজের ক্ষতি সাধনই তার প্রধান উদ্দেশ্য ছিল। কনৌজ রাজকন্যা সংযুক্তা অত্যন্ত রূপবতী ছিলেন। তার রূপের খ্যাতিও ছড়িয়ে পড়েছিল গোটা ভারতবর্ষে। রাজকবি চাঁদ বরদাই পৃথ্বীরাজের বন্ধু ছিলেন। ইতিহাস বলে পৃথ্বীরাজ এবং চাঁদ বরদাইয়ের জন্ম এবং মৃত্যুর লগ্ন একই। পারিবারিক দিক দিয়েও চাঁদ বরদাই পৃথ্বীরাজের আত্মীয় ছিলেন। একইভাবে সংযুক্তারও একজন সখী ছিল, তার নাম চাকরি। কোনো কোনো ঐতিহাসিকদের মতে তার নাম ছিল মদনা। মদনা একদিকে সখী সেবিকা, আবার প্রয়োজনে অসিচালনা ও অশ্বারোহণেও পটু ছিল। মদনার মুখেই রাজকুমারী সংযুক্তা মহারাজ পৃথ্বীরাজ চৌহানের রূপ, গুণ, যৌবন এবং বীরত্বের কথা শোনেন। দিনের পর দিন পৃথ্বীরাজের নানান বীরত্বব্যঞ্জক কাহিনী শুনে রাজকন্যার মনে পৃথ্বীরাজকে দেখার এক প্রবল বাসনা হয়। উল্টো দিকে পৃথ্বীরাজও লোকমুখে সংযুক্তার রূপ লাবণ্যের প্রশংসা শুনতে থাকেন। তার মনেও সংযুক্তাকে দেখার ইচ্ছে জেগে ওঠে। দুজনের প্রথম সাক্ষাৎ হয় কোটেশ্বর মন্দিরে। পৃথ্বীরাজ ও সংযুক্তা দুজনেই ছদ্মবেশে একে অপরের সামনে এসেছিলেন। ধীরে ধীরে দুজনের সম্পর্ক আরো নিবিড় হতে থাকে। বিনিময় হয় একাধিক প্রেমপত্র। পৃথ্বীরাজের হয়ে ব্রজবুলি ভাষায় প্রেমপত্রগুলো লিখতেন খোদ চাঁদ বরদাই। পায়রার মাধ্যমে সেই পত্র পৌঁছে যেত কনৌজ রাজকন্যার হাতে। আবার সংযুক্তার প্রেমপত্র পৌঁছে যেত দিল্লির দরবারে। এইভাবেই চলছিল পৃথ্বীরাজ ও সংযুক্তার প্রেম। কিন্তু পৃথ্বীরাজ এবং সংযুক্তার গোপন প্রেম কাহিনীর ব্যাপারে রাজা জয়চাঁদ জানতে পারলে তড়িঘড়ি রাজকন্যার স্বয়ংবর সভার আয়োজন করেন। স্বয়ংবর সভার আগে এক বিশাল রাজকীয় যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞের আগে পৃথ্বীরাজ চৌহানের কাছে এক অপমানজনক পত্র পাঠান। পৃথ্বীরাজ যোগ্য জবাব দেওয়ার জন্য রাতারাতি পরিকল্পনা করে ফেলেন। রাজকবি চাঁদ বরদাইয়ের পদসেবক গণপতাঙ্গের ছদ্মবেশে পৃথ্বীরাজ কনৌজের দরবারে পৌঁছান। সেকালে রাজকবিদের একটা আলাদা সম্মান ছিল। শত্রু দেশের রাজাদের কাছেও বিদ্বান রাজকবিরা সম্মান পেতেন। চাঁদ বরদাই, গণপদ্মাঙ্গী আর গুটি কয়েক চৌহান সেনা কনৌজের অতিথিশালায় স্থান পেলেন। কবিদের আলাপচারিতার সময়
গণপতডাঙ্গি কনৌজের পণ্ডিতদের কিছু কাব্যরস সংক্রান্ত প্রশ্ন করেন, কিন্তু কনৌজ দেশীয় পণ্ডিতগণ তার উত্তর দিতে অক্ষম হলে গণপতডাঙ্গি নিজেই সেই উত্তর বলে দেন। এতে কানৌজ দেশীয় রাজসভায় চাঁদ বরদাইয়ের খ্যাতি আরো বেড়ে যায়। রাতের অন্ধকারে পৃথ্বীরাজ চৌহান যজ্ঞস্থলের কাছে পৌঁছে দেখলেন কয়েক শত সেনা বিনিদ্র রজনী যাপন করে যজ্ঞস্থল পাহারা দিচ্ছে। যজ্ঞ শুরুর আগের দিনই পৃথ্বীরাজ পাহারারত সমস্ত সেনাদের মেরে ফেললেন এবং যজ্ঞবেদিতে একটি পত্র রেখে দেন, যার দ্বারা সহজেই বোঝা যায় কাজটা আর কারণ নয়, পৃথ্বীরাজ চৌহানের। পরদিন সবকিছু জানতে পেরে জয়চাঁদ ক্ষোভে ফেটে পড়লেন। রাজকন্যার স্বয়ংবর সভার আয়োজন শুরু করলেন, কিন্তু পৃথ্বীরাজকে কোনো আমন্ত্রণপত্র পাঠানো হলো না। তার পরিবর্তে রাজসভার প্রবেশদ্বারের পাশে পৃথ্বীরাজের একটি মূর্তি বানিয়ে রাখা হলো। উদ্দেশ্য আর কিছুই নয়, তাকে অপমান করা। চিন্তামগ্ন সংযুক্তা তার স্বয়ংবর সভার কথা জানিয়ে পৃথ্বীরাজকে পত্র পাঠালো। পৃথ্বীরাজ উত্তরে জানান যে তিনি স্বয়ংবরে উপস্থিত থাকবেন। স্বয়ংবর সভায় রাজকন্যা সংযুক্তা পৃথ্বীরাজের মূর্তির গলায় মালা দিলেন। আসলে পৃথ্বীরাজ ওই মূর্তির আড়ালে লুকিয়েছিলেন। এই ঘটনা দেখে উপস্থিত রাজারা হকচকিয়ে গেলেন। পৃথ্বীরাজ সংযুক্তাকে ঘোড়ায় চাপিয়ে স্বয়ংবর সভা ত্যাগ করলেন। কনৌজ সেনারা তাদের ধাওয়া করল। মাঝপথে চাকরি এসে পৃথ্বীরাজকে সাহায্য করলেন। কনৌজ থেকে বেরিয়ে যাওয়ার গোপন পথ দেখিয়ে দিলেন। কিছু দূরে চৌহান বাহিনী পৃথ্বীরাজের জন্য অপেক্ষা করছিল। চৌহান ও কনৌজ বাহিনীর তুমুল যুদ্ধ হলো। ফের জয়চাঁদের পরাজয় ঘটল। উভয় পক্ষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হলো। তবে সংযুক্তা এবং পৃথ্বীরাজের বিবাহ হলো খুব ধুমধাম করে। পৃথ্বীরাজের ঘর আলো করল কনৌজ রাজকন্যা সংযুক্তা। এই যে সাধারণ কোনো প্রেম কাহিনী নয়, তাই তো আবার নাটকীয় এক মোড় নিল এই প্রেমের গল্পে। জয়চাঁদ পরাজয় আর অপমানের বদলা নিতে হাত মেলালেন শত্রুপক্ষের সঙ্গে। এখানেই এসে পড়ে ঐতিহাসিক ঘটনা। এর আগে তরাইনের প্রথম যুদ্ধে 1191 সালে পরাজিত হয়ে আফগানিস্তানে ফিরে গিয়েছিলেন মোহাম্মদ ঘুরি। প্রতিশোধ নেওয়ার স্পৃহা তার মনে তো আগে থেকেই ছিল। সেই প্রতিশোধের আগুনে ঘি ঢেলে দিলেন সংযুক্তার পিতা জয়চাঁদ। তিনি ঘুরিকে দিল্লি দখলের আহ্বান জানালেন, সঙ্গে দিলেন সাহায্যর আশ্বাস। এই আহ্বানে সাড়া দিয়ে মুহাম্মদ ঘুরিও আবার ভারত আক্রমণে আসেন। মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের খবর শুনে অন্তঃপুর ছেড়ে আবারও পৃথ্বীরাজকে আসতে হলো যুদ্ধের ময়দানে। দেশপ্রেমিক রাজা পৃথ্বীরাজ আঞ্চলিক সব রাজাকে আহ্বান জানালেন তাকে সাহায্য করতে, কিন্তু জয়চাঁদ যে আগেই সবাইকে সাহায্য থেকে বিরত থাকতে রাজি করিয়ে ফেলেছেন। ফলে একা নিজের বাহিনী নিয়েই তরাইনের যুদ্ধের মাঠে নামতে হলো বীর যোদ্ধা পৃথ্বীরাজকে। কিন্তু এবার আর তিনি পারলেন না। অন্য রাজপুত রাজাদের অসহযোগিতার কারণে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজয় বরণ করতে হয় রাজা পৃথ্বীরাজকে। এরপর তাকে হত্যা করা হয়। আর স্বামীর মৃত্যুর খবর শুনে রানী সংযুক্তাও অন্তঃপুরে আত্মাহুতি দেন। এইভাবেই সংযুক্তার পিতা জয়চাঁদের কারণে করুণ এক ট্র্যাজেডিতে পরিণত হয় অসামান্য এক প্রেম কাহিনী। প্রায় এত বছর হয়ে গেলেও ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ রূপকথা এবং লোককথার এই প্রেম কাহিনী, বিশেষত স্বয়ংবর সভা থেকে সংযুক্তাকে ছিনিয়ে নিয়ে আনার ঘটনাটি আজও লোকের মুখে মুখে ফেরে। ভারতবর্ষে ইসলাম আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এই হিন্দু রাজা। তার পরাক্রমে সাময়িকভাবে থমকে গিয়েছিল মোহাম্মদ ঘুরির জয়রথ। ভারতবর্ষের এক বড় এলাকা জুড়ে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন পৃথ্বীরাজ চৌহান। এদেশে মুসলিম হামলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। তার পরাক্রমে থমকে গিয়েছিল মুসলিম আক্রমণ। পিছু হাঁটতে বাধ্য হয়েছিল অনুপ্রবেশকারীরা, কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি সেই বিজয়।
জানা যায় দেশীয় রাজাদের বিশ্বাসঘাতকতার দরুনই নাকি শেষমেশ হেরে গিয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান। যুদ্ধক্ষেত্রেই বীরের মতো মৃত্যুবরণ করেছিলেন তিনি। আর তার পতনের ফলেই নাকি ভারতবর্ষে মুসলিম শাসন সূচনার পথ প্রশস্ত হয়েছিল। যদিও পৃথ্বীরাজ চৌহানের সম্পর্কে ইতিহাসে খুব বেশি তথ্য মেলে না, এমনকি তার বংশ পরিচয় নিয়েও দ্বন্দ্ব রয়েছে। গুজ্জর এবং রাজপুত দুই সম্প্রদায় পৃথ্বীরাজকে নিজেদের বংশভূত বলে দাবি করে। আসলে প্রাচীন রাজা বাদশাদের সম্পর্কে কোনো তথ্য জানা যায় যদি সেই সময় কেউ তা সংরক্ষণ করে থাকেন, কিন্তু ইতিহাস সংরক্ষণের বিষয়ে প্রাচীন রাজারা অনেকেই তেমন গুরুত্ব দেননি। পৃথ্বীরাজের শাসনকাল সম্বন্ধে জানা যায় কেবলমাত্র তার আমলে রচিত একটি বই, পৃথ্বীরাজ রাস থেকে। কিন্তু পৃথ্বীরাজের বন্ধু এবং সভাকবি চাঁদ বরদাইয়ের লেখা এই কাব্যটি কতখানি আখ্যান আর কতখানি ইতিহাস তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। তবে জেমস মিলের দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইয়ে সময়ের হিসেবে পৃথ্বীরাজকেই ভারতের শেষ হিন্দু শাসক বলা হয়েছে। আবার 1829 সালে প্রকাশিত জেমস টডের বিখ্যাত বই অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থানেও পৃথ্বীরাজকে দ্য লাস্ট হিন্দু এম্পারার বলা হয়েছে। তবে এই ধারণার ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক আছে। তাহলে কৃষ্ণদেবরায়, শিবাজি এবং হৈমুরের অবস্থান কোথায়? যদিও আধুনিক ইতিহাসের সাক্ষ্য নিলে দেখা যায় সেই যুগে ভারতে কোনো একজন শাসকের সার্বভৌম শাসন প্রতিষ্ঠিত ছিল না। ফলে কেবল একজন রাজাকে হারিয়ে গোটা ভারতবর্ষ দখল করে নেওয়াও কোনো মুসলিম শাসকের পক্ষেই সম্ভব হয়নি। এমনকি মুঘল আমলে শেষ প্রতাপশালী সম্রাট ঔরঙ্গজেবকেও দাক্ষিণাত্যে মারাঠাদের সঙ্গে ক্রমাগত লড়াই করে যেতে হয়েছে, যাদের নেতৃত্বে ছিলেন হিন্দু রাজা শিবাজি। একথা ঐতিহাসিকভাবে মান্যতা পেয়েছে যে উত্তর পশ্চিম ভারতে অধিকাংশ অঞ্চলই নিজের অধিকারে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন তিনি, অর্থাৎ রাজা পৃথ্বীরাজ চৌহান। কতখানি আখ্যান আর কতখানি ইতিহাস তা তোমরাই বিচার করে নিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম। অনেক অনেক শেয়ার করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে মুহূর্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।